সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে অনুষ্ঠান। আমরা আজকে প্রায় 100 দিনেরও বেশি হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সরকার তার নির্বাচনী ইশতেহারে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আমরা আজকে আমাদের স্টুডিওতে আলোচনা অনুষ্ঠান, এই আলোচনা অনুষ্ঠানে আমরা দেখব সেই প্রতিশ্রুতি রক্ষায় কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে এবং পরবর্তীতে তার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের তৎপরতা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে স্টুডিওতে এই আলোচনায় অংশগ্রহণের জন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে আছে আমার পাশে আবু মোশাররফ, বার্তা সম্পাদক, দৈনিক পূর্বদেশ, এবং এদিকে আছেন সাইফুল ইসলাম শিল্পী, ব্যুরো প্রধান, ৭১ টেলিভিশন। আমরা দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা জানি বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার রক্ষায় শুরু থেকেই তৎপর আছে। আমরা দেখেছি সেই রমজান মাসেই বিভিন্ন রকম প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার তৎপরতা দেখিয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানান রকম সামাজিক উদ্যোগ এবং বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা সংবাদকর্মী, মিডিয়া কর্মী, আমি শুরুতেই চলে আসব জনাব আবু মোশাররফের কাছে, যে এই যে সরকার নাগরিক তথ্য সুরক্ষায় বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে, আপনি কি আমাদেরকে এই বিষয়ে অবহিত করবেন? বিশেষ করে জাতীয় সাইবার নিরাপত্তা এবং সাইবার বুলিং সহ নাগরিক সুরক্ষায় বর্তমান সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে? সমাজবিজ্ঞানী এমিল ডুরকেমের একটি মন্তব্য দিয়ে শুরুটা করতে চাই। তিনি বলছেন যে কোনো সমাজে যখন কোনো ধরনের হঠাৎ অবকাঠামোগত এবং সুবিধাগত পরিবর্তন ঘটে যায়, সেটার সাথে মানুষ কখনো খাপ খাইয়ে নিতে পারে না। তখন মানুষের মধ্যে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হয়ে যায় অপরাধী চক্র, আরেকটি হয়ে যায় ভিকটিম মানুষ। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই উক্তিটি আমি শুরুতেই উল্লেখ করেছি যে সাইবার সিকিউরিটি নিয়ে যখন আমরা আলোচনা শুরু করি, তখন আমাদের দেশে ইন্টারনেটের ইতিহাসটা একটু করে যখন আলোচনা করব, তখন দেখা যাবে যে এই দুটো পরিস্থিতি আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। একটি হচ্ছে যে ভিকটিমাইজ হচ্ছে, আরেকটি অপরাধী চক্র সক্রিয় হয়ে গেছে। বিশেষ করে 2000 সালের পর থেকে আমরা ইন্টারনেটের জগতে প্রবেশ করেছি। তখন থেকে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ ইন্টারনেটের বিভিন্ন বিষয়ের মধ্যে এবং দৈনন্দিন জীবনের যে বাস্তবতা, সেটার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করে 2010 সালের পরে সেটি একেবারে বিস্তৃত পর্যায়ে বাংলাদেশের এভারেজ পিপলের কাছে সাইবার বিষয়টা চলে যায়। ইন্টারনেটের যে তাদের ব্যবহার, সেই ব্যবহারের মধ্যে প্রায় আপনার 75% মানুষ চলে আসে। এইটা একটা বাংলাদেশের সরকারের জন্য এবং নাগরিকের জন্য নতুন একটা বিষয় হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়। যখন আবির্ভূত হয়, তখন ওই যে বললাম সমাজবিজ্ঞানী এমিল ডুরকেমের মতামতের মতোই আমাদের মধ্যে দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ভিকটিম হচ্ছে, আরেকটা অপরাধী চক্র সক্রিয় হয়ে গেছে। যেহেতু সাধারণ মানুষ সাইবার নিরাপত্তার বিষয়টা সম্পর্কে জানে না, ওইটাকে কেন্দ্র করে অপরাধী চক্র শুরুটা করেছে কিভাবে ওই জায়গা থেকে তারা নিজেদের স্বার্থটাকে লুপে নেবে। এটার শিকার হচ্ছে বাংলাদেশের নারী সমাজ, এটার শিকার হচ্ছে বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক মহল, এটার শিকার হচ্ছে বাংলাদেশে যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ তারা। এবং গত 5 বছর ধরে আমাদের সামনে আরও একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে আপনাকে নানাভাবে ব্ল্যাকমেইলিং করার সুযোগ তৈরি হয়ে গেছে। আপনাকে একটা মিথ্যা অপপ্রচার, গুজব ছড়িয়ে এবং নানাভাবে আপনার অপতথ্য প্রচার করে আপনাকে সাইবার বুলিংয়ের শিকার করে আপনাকে কিভাবে অপদস্থ করা যায়, সেই বিষয়গুলো গত 5 বছর ধরে বাংলাদেশের সমাজে, বাংলাদেশের ইত্যকার পরিবেশের মধ্যে মিশে গেছে। এই অবস্থায় আমাদের কি করা উচিত? এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন 2024 সালে আমাদের ইলেকশন হচ্ছে, বর্তমান সরকার, এর আগেও যখন আমরা 2024-এর যে পরিবর্তন, এটার আগেও একটা সাইবার সিকিউরিটি আইন নামে বাংলাদেশে একটি আইন ছিল 2023 সালে। 2023 সালের ওই আইনটিকে অনেক সময় আমরা কালো আইন হিসেবে অভিহিত করেছিলাম বা অনেকে অভিহিত করেছে। কারণটা হচ্ছে যে ওই সাইবার সিকিউরিটির অনেকগুলো ধারা দিয়ে একটি রাজনৈতিক মহল নানাভাবে সুবিধা আদায়ের চেষ্টা করেছিল 2023 সালে। বর্তমান সরকার যখন তারা নির্বাচনী প্রতিশ্রুতির দিকে হাঁটছিল, তখন তারা আরও একটু যুগোপযোগী করে মানুষকে কিভাবে এই সাইবার সিকিউরিটির মধ্যে রাখা যায়, সেটার জন্য তারা একটা ভালো প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের যে 25-এর যে নির্বাচন হয়েছে, সেই 25-এর নির্বাচনের আগে এই বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 2026-এ এই নির্বাচনের আগে বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশের নাগরিকদেরকে আমরা একটা সাইবার নিরাপত্তার
অংশীদার হিসেবে করব, যাতে করে আমরা যে কোনো সময় বাংলাদেশের মানুষ যে এখন সাইবার জায়গায় ইন্টারনেটের জগতে যে অপদস্থ হচ্ছে সেটা থেকে যেন আমরা রক্ষা করতে পারি। 2025 সালে যে অধ্যাদেশ সেটিকে এখন যুগ উপযোগী করে আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উনি সংসদকে জানিয়েছেন গত কিছুদিন আগে প্রথম অধিবেশনে। তিনি জানিয়েছেন যে আমাদের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল সেটাকে একটি সাইবার সিকিউরিটি এজেন্সি নামক একটি কোম্পানির আন্ডারে এনে, একটি এজেন্সির আন্ডারে এনে একটি নতুন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে এবং সেটাকে আপডেট করা হচ্ছে। ওই আপডেটের কারণে এখানে এমন কিছু ধারা যুক্ত করা হচ্ছে যে ধরেন যে আপনি অপদস্থ হলেন, আপনার বিরুদ্ধে ফেসবুক একজন অপপ্রচারমূলক একটা গুজব তথ্য ছড়িয়ে দিল, কিন্তু এটা বাংলাদেশ সরকারের এই মুহূর্তে কিছু করার নেই। কারণ হচ্ছে যে মেটা ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান, তাকে আমি কোনোভাবেই বাধ্য করতে পারি না। কিন্তু বাংলাদেশে এখন যেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয় সংসদে এই আইনটি যখন পাশ হবে যে আমরা চাইলে আন্তর্জাতিক কোম্পানিগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যারা কোম্পানি মেটা এবং ফেসবুকের যারা কর্তৃত্বধারী নেতৃত্বধারী, তাদেরকে আমরা চাইলে ওই আইনের আন্ডারে যে কোনো সময় আমার বিরুদ্ধে অপপ্রচার এবং গুজব অপতথ্য যা প্রচার করা হচ্ছে সেগুলো বন্ধ করা যাবে। সেগুলোকে যে কোনো মুহূর্তে আমরা চাইলে তারা ডিলিট করতে বাধ্য থাকবে, এইরকম একটি আইন আনা হচ্ছে। শুধু এইটা নয়, বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফকির মাহবুব আলম ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মাত্র 2-1 দিন আগে আমাদেরকে জানিয়েছেন যে এটা বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সাইবার জগতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026 থেকে 2030 সাল পর্যন্ত একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং সেটির মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের সমস্ত নাগরিক যেন ইন্টারনেট জগতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেই ব্যবস্থাটা করা হবে। জনাব সাইফুল ইসলাম শিল্পী উনি যেই কথা বলছিলেন, আসলে নাগরিক সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আমরা জানি যে আপনি তো একজন মিডিয়া কর্মী। সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চায় বর্তমান সরকারের আসলে কি কি পদক্ষেপ নিয়েছে এবং করণীয় সম্পর্কে একটু বলবেন? আপনি জানেন বিগত বেশ কয়েক বছর যে সরকার ছিল, সুস্থ সংস্কৃতি বিনোদন বলতে কিছু না, আমাদেরকে আকাশ সংস্কৃতির দিকে ঠেলে দিয়েছিল। আমরা দীর্ঘদিন আমাদের প্রজন্মকে সুস্থ বিনোদন দিতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদেরকে যে ভারতীয় যে সংস্কৃতি কালচার ডিশ, এটার মাধ্যমে আসলে আমাদের সংস্কৃতিকে অনেকটা, গ্রামীণ সংস্কৃতি অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। আপনি স্মরণ করলে হয়তো মনে পড়বে আপনার যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে নতুন কুড়ি যে শুরু হয়েছিল, গ্রামে গঞ্জ থেকে এই যে প্রতিভাবান শিল্পী, সাহিত্যিক এবং যে নৃত্য যারা প্রতিভাবান আমাদের প্রজন্ম আছে তাদেরকে তুলে এনে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই মাঝখানে আপনার দেখেন 17-18 বছর আমরা বিদেশি সংস্কৃতিতে ডুবে গেছি। ডিস কালচারের মাধ্যমে আমাদের অনেকটা আমাদের গ্রামীণ সংস্কৃতি আমাদের বিলুপ্ত হয়ে গেছে। জুলাই বিপ্লবের যে বিপ্লব হয়ে গেল, এটাকে ধরে রেখে সুষ্ঠু সংস্কৃতি করার জন্য বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং আপনি জানেন জুলাই স্মৃতি জাদুঘর করেছে, পাঠাগার, বিভিন্ন স্থানে পাঠাগার করছে এবং আমাদের প্রধানমন্ত্রী নিজেই সিনেমা হলে গিয়ে ছবি দেখছে। তার মানে কি আপনি বুঝতে পারছেন, মানে আমাদের কালচার এবং আমাদের সংস্কৃতিকে যে তুলে ধরার জন্য উনি একটা উৎসাহ দিচ্ছে। এটা থেকে বোঝা যায় সরকারের যে সাংস্কৃতিক বিকাশে তাদের কি ভূমিকা থাকতে পারে, এটা দিয়ে আমরা ধরে নিতে পারি। এবং বিভিন্ন স্থানে পাঠাগার, তারপর আপনার বিভাগীয় শহরগুলোতে আপনার আবার নতুন করে সংস্কৃতি চালু করে, এটার মাধ্যমে ক্রীড়া, সাংস্কৃতিক সব কিছু হচ্ছে। আমি মনে করি একটি সুস্থ সাংস্কৃতিক বিনোদন সরকার দেশের নাগরিকদের জন্য উপহার দিতে পারবেন। আমি এবার চলে আসি জনাব আবু মোশাররফ আপনার কাছে। আমরা দেখেছি এই যে 5ই আগস্টের সময় আমাদের তরুণ যুব সমাজ যেভাবে তাদের এই ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা একটা নতুন করে স্বাধীনতার স্বাদ পেলাম এবং পরবর্তীতে এই নির্বাচন পরবর্তী এই সরকার তারাও কিন্তু যুব সমাজের উপর গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে আগামী বাংলাদেশ বিনির্মাণে যে দক্ষ যুব সমাজ গঠনের জন্য সরকারের যে পরিকল্পনা সে সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করেন এবং সরকারের করণীয় কী হতে পারে সেই বিষয়ে একটু ধারণা দেন। আমি যদি এক কথায় বলতে চাই যে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ কী, তাহলে সেটা হচ্ছে তরুণ জনগোষ্ঠী। একটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি পরিসংখ্যান দেওয়া আমার দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশের মোট বর্তমান জনসংখ্যা যদি 17 কোটি হয়ে থাকে, তার মধ্যে 5.5 কোটি হচ্ছে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী। অর্থাৎ
মোট জনসংখ্যার 30% হচ্ছে তরুণ। আবার তরুণদের মধ্যে বয়সের ব্যবধান বা বয়সের হেরফের যদি হিসাব করি, এই তরুণদের বয়স আবার সকলের 25 থেকে 35-এর মধ্যে। অর্থাৎ মানুষ তার জীবনের মধ্যে সবচেয়ে কর্মক্ষম, সবচেয়ে মেধাবী, সবচেয়ে তার কাজটি করার মতো উপযোগী যে বয়সটাতে থাকে, সেই সোনালী প্রজন্ম এখন বাংলাদেশের হাতে। বাংলাদেশে এই প্রজন্মটাকে যদি কাজে লাগাতে চায় তাহলে কি করা দরকার, সেটা কিন্তু আজকের দিনে এসে শিল্পী ভাই যেমন বললেন যে মাত্র 3 মাসে মূল্যায়ন করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এটা শুধুমাত্র আজকে থেকে শুরু করেছে এরকম না, উনি অনেক আগে থেকেই কর্মপরিকল্পনা নির্ধারণ করে রেখেছেন। যেহেতু উনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরেই বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কারণ হচ্ছে তিনি সেই প্ল্যানটি আগে থেকেই সাজিয়ে রেখেছেন। সেই কারণে তাদের পক্ষে, বর্তমান সরকারের পক্ষে খুব দ্রুত প্রত্যেকটি বিষয়কে, প্রত্যেকটি উইংসের বিষয়ে একটি কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তাদেরকে কাজে লাগানোর সুযোগ হচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিষয়গুলো আগে থেকেই তার মাথায় প্ল্যান হিসেবে রেখে দিয়েছেন। আমাদের তরুণদের নিয়ে যে ভাবনা, সেটা নির্বাচনী ইশতেহারে শুধু নয়, 31 দফা যে কর্মসূচি বিএনপির, সেই 31 দফা কর্মসূচির মধ্যেও তারা প্রাধান্য দিয়েছে। এবং আপনাকে ইন্টারেস্টিংলি আমি যদি আরেকটু ফিরিয়ে নিয়ে যাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে এমন একটি সংগঠন যেটা আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ইউনিক 19 দফা কর্মসূচি ছিল বাংলাদেশের জন্য। আবার তারেক রহমানের আরেকটি দফা রয়েছে 31 দফা। আবার বর্তমান বিএনপি সরকার একটি নির্বাচনী ইশতেহার রয়েছে। 3টি জায়গাতে আমরা দেখি যে একসাথে তরুণদেরকে মূল্যায়নের কথা বলা হয়েছে। 11 জুন আমাদের জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। ওই বাজেটের মধ্যেও তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। তরুণদের জন্য সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেটা হচ্ছে একেবারে বিনামূল্যে বাংলাদেশের 64টি জেলায় এখন নানা ধরনের ট্রেড কোর্সের প্রশিক্ষণ হচ্ছে এবং সেই প্রশিক্ষণ নিয়ে তাদেরকে আবার নানা জায়গায় কাজে লাগানো হচ্ছে। আবার যারা তরুণ উদ্যোক্তা, বিশেষ করে আপনি শুনবেন যে একটি নতুন শব্দ বাংলাদেশে গত 5 বছর ধরে দেখা যাচ্ছে, স্টার্টআপ। স্টার্টআপ শব্দটির অর্থ হচ্ছে যদি আপনি নতুন কোনো ধারণা দিতে পারেন তাহলে সরকার আপনাকে সেখানে বিনিয়োগ করবে। 2026 সালের নির্বাচনের আগে আমি বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছ থেকে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তারুণ্যের উৎসব যখন চট্টগ্রামে হচ্ছিল, তখন তিনি বললেন যে এই সরকারের লক্ষ্যই হচ্ছে তরুণ এবং তরুণের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য পরিকল্পনা করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তো তারা যেহেতু এই পরিকল্পনাটা এই সরকারের মাথায় আগে থেকেই আছে, তারা কি করছে, এই স্টার্টআপ থেকে শুরু করে সেফ থেকে শুরু করে নতুন নতুন প্রকল্প নিয়ে বাংলাদেশের তরুণদেরকে কর্মসংস্থানের জায়গায় এবং তাদের নিজেদের সমৃদ্ধিতে পৌঁছে দেওয়ার জন্য একটি কাজ করছে। এই বাজেটেও তাদের জন্য কর ছিল, এটাকে বিশেষ করে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আউটসোর্সিং এর বিষয়। আউটসোর্সিং যারা তরুণরা ঘরে বসে বাইরে থেকে ডলার ইনকাম করে নিয়ে আসছে, এইটার জন্য একটা এনবিআর থেকে ভ্যাট তাদের উপরে আরোপ করা হয়েছিল। 7% ছিল, সেটা কিছুদিনের মধ্যে 15% হয়েছিল। এই সরকার সেটাকে একেবারে মুকুব করে দিয়েছে, বলছে যে তারা যেহেতু আউটসোর্সিং, কোনো চাকরি না করে তারা উদ্যোক্তা হয়ে কাজ করে বাইরে থেকে ডলার আনছে, তাদের কাছ থেকে আমরা কোনো ফি, কোনো ভ্যাট কিচ্ছু নেব না, আমরা তাদেরকে প্রমোট করব। এই যে কার্যক্রমগুলো সরকার করছে, তার মধ্যে আমি একজন সাংবাদিক হিসাবে আমার দৃষ্টিতে আরও কি করা উচিত এই কথাটা আমি বলবো, সেটা হচ্ছে প্রশিক্ষণ দিয়েই যেন সরকার থেমে না থাকে, বা প্রশিক্ষণ দিয়ে যেন তাদেরকে বিনা মনিটরিংয়ে ছেড়ে দেওয়া না হয়। তাদেরকে যেন প্রশিক্ষণ দিচ্ছি, যে কাজে আমি তাকে প্রশিক্ষণ দিচ্ছি, আবার সেই ধরনের যে কারখানা আছে, কারখানার মালিকদের সাথে যোগাযোগ করে তাদেরকে যেন ওই জায়গায় চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে বাংলাদেশের যে বর্তমান তরুণ সমাজ, সেটা তাদের যে কর্মসংস্থানের অভাব, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আমরা এই পর্যায়ে চলে আসব আবার সাইফুল ইসলামের কাছে। এই যে আমরা বর্তমান সরকার তার যে নির্বাচনী ইশতেহারে যে বিষয়, বিশেষ করে পরিবেশ নিয়ে অনেকগুলো তাদের কমিটমেন্ট আছে এবং আমরা দেখেছি ক্ষমতা আসার পর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে 20,000 খাল খননের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তার জনসভায়, এবং বিশেষ করে 25 কোটি গাছ লাগানোর কথা কমিটমেন্ট আছে, প্রতি বছর 5 কোটি গাছ। আপনি এই যে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বর্তমান সরকার আর কি পদক্ষেপ গ্রহণ করছে এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করবে, সেগুলো নিয়ে আপনি আমাদেরকে একটু বলুন। পরিবেশ নিয়ে বর্তমান সরকারের অনেক কর্মসূচি আমরা দেখেছি ওনাদের নির্বাচনী ইশতেহারে। এই যে শুরু হয়েছে যে প্রথম খাল খনন দিয়ে সারা দেশে খাল খননের কর্মসূচি চলছে। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী প্রতিদিনে কোথাও না কোথাও গিয়ে খাল খনন করছে এবং স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীরা, সরকারের বিভিন্ন কর্মকর্তারা, জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগে খাল খনন হচ্ছে।
এটা একটা বিষয়। আর যেটা আপনার ধরেন নির্বাচন ইশতেহারে 25 কোটি গাছ লাগানোর যে নির্বাচন ইশতেহার যায় 5 বছরের মধ্যে, প্রকৃতির যে আমাদের যে একটা বিরূপ একটা সৃষ্টি হয়েছে পরিবেশের কারণে, বৈশ্বিক যে এটার কিছুটা হলে হবে, এবং পরিকল্পনা যে বাস্তবায়ন হলে কিছুটা হলো আমাদের এই যে পরিবেশের উপর এটা প্রভাব পড়বে। এবং গ্রামে গঞ্জে যে গাছপালা যে কেটে উজাড় করা হচ্ছে সেই ব্যাপারে কঠোর হচ্ছে। আপনি জানেন বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে বন পরিবেশ মন্ত্রী সাবেক ওনাদের গ্রামে মানে শত শত একর পাহাড় দখল করে গাছ কর্তন করে বিভিন্ন স্থাপনা করেছে। এগুলো পরে আপনার ওদের ওই স্বৈরাচার সরকারের পতনের পর পরে প্রশাসন এগুলো উদ্ধার করেছে এবং ওখানে আবার নতুন করে বনায়ন ঘোষণা করছে। এটাও একটা পরিবেশের জন্য এবং সরকারের এই যে পরিকল্পনা, এটা বিগত 5 বছর আমার মনে করে পরিবেশের উপর বিশাল একটা প্রভাব ফেলবে। এই যে নতুন যে কর্মসূচি নেওয়া হচ্ছে, বিশেষ করে খালকলনটা হচ্ছে গ্রামে গঞ্জে যে চাষাবাদের যে উপযোগী, এটা অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কৃষি বিপ্লবের আবার নতুন করে বাংলাদেশ কৃষি বিপ্লবের দিকে যাচ্ছে। ধন্যবাদ। আমি এখন চলে আসব আবার আবু মোশাররফ আপনার কাছে। এই যে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে এবং আমরা দেখেছি সরকার তার নতুন সরকারের প্রথম মাসেই ফ্যামিলি কার্ড প্রদান করেছে। এখন ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে নারীর নামেই সেই পরিবারের নারী যিনি তাকে কার্ড প্রদান করা হবে। আপনি কি মনে করেন এটার দ্বারা নারীকে আরও সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা যাবে এবং নারীর যে ক্ষমতায়ন সেক্ষেত্রে এটা সহায়তা করবে? বাংলাদেশের মানুষ নানা কারণে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তার মধ্যে আবার এই নারী সমাজ একেবারে নিগৃহীত নিপীড়িত নানা কারণে। যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যে আপনার প্রশ্ন অনুযায়ী যে নারীর হাতে দেওয়াটা কেমন, এটা একটা বৈজ্ঞানিক ধারণা থেকে উৎপত্তি বলে আমার কাছে মনে হয়। কারণ বিজ্ঞান আমাদেরকে কি বলছে, মায়ের সাথে সন্তানের সম্পর্কটা সবচেয়ে বেস্ট কাছে। যদি ধরেন যে একটি সংসার ভেঙে গেছে, তখন পুরুষটা তার মতো করে জীবন কাটায়, কিন্তু মাটা তার সন্তানগুলো নিয়ে সংসারে পড়ে থাকে। এখন এই সন্তানগুলোকে লালন পালনের দায়িত্বটা আলটিমেটলি তার কাছেই চলে আসে। যদি সন্তানদের ভালো মন্দ কিছু বোঝার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের ভালো মন্দ বোঝার জন্য দরকার হয়, তাহলে সেই মায়ের হাতে খরচটা যাওয়া দরকার। আমাদের এই যে বর্তমান সরকার যে প্ল্যানটি নিয়েছে যে নারীর হাতে সেটা দেওয়া হবে, এটা এই কারণে বৈজ্ঞানিক ধারণা যে টাকাটা যদি নারীর হাতে যায়, নারী শুধু ক্ষমতায়িত হবে এটা না, নারীর হাতে আমাদের যে পরবর্তী প্রজন্ম নতুন করে তৈরি হচ্ছে, তারা যে নানা ধরনের পুষ্টিহীনতার শিকার হতে সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, সেটা থেকে মুক্ত হবে। উনি ওই টাকাটা দিয়ে মোটামুটি তাদের সন্তানকে নিয়ে তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। বর্তমান সরকার আগামী 2030 সালের মধ্যে 1,60,00,000 নারীর হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এবারে 2026 এবং 27 সালের যে বাজেট, সেখানে 40 লাখের জন্য 40 লাখ নারীর হাতে এই আগামী 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেটার জন্য অলরেডি 14,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বাজেটে। সেই টাকাগুলো প্রতি মাসে ওই নারীর মোবাইল নাম্বারে, তার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে প্রতি মাসে মাসে চলে যাবে। এখন দেখেন, প্রতি মাসে যদি সরকার একজন অসহায় নারীর হাতে 10টা টাকা 500টা টাকা তুলে দিতে পারে, সেই টাকাটা দিয়ে কিন্তু সে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগটা পাবে। অর্থাৎ এটা তার জীবন চলার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের শুধু সেটা না, বিস্তৃত পরিসরে, রাষ্ট্রীয় পরিসরে যদি আমি এটাকে মূল্যায়ন করতে যাই, তাহলে আমাদের যে দারিদ্র্য সীমা, সেই দারিদ্র্য সীমাটি ধীরে ধীরে কমতে আমরা এক পর্যায়ে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ যে স্বপ্ন, সেটা গঠন করার সুযোগ পাবো। এই যে দারিদ্র্য নিরসনের কথা এবং নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, সরকার যেসব এই বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছে, বিশেষ করে দারিদ্র্য নিরসন এবং সামাজিক সুরক্ষায়, সেগুলোর ক্ষেত্রে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি কিভাবে দেখেন যে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসন যাতে এনশিওর করা যায়, সেক্ষেত্রে করণীয় কি আসলে? আপনি দেখেন, আসলে সুশাসন বলতে সমাজ এবং জনগণকে নিয়ে সুশাসন, যে এই যে আপনার যে সরকারের যে পদক্ষেপগুলো যে নেওয়া হয়েছে, এই ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রথমত আপনার প্রশাসনকে ঢেলে সাজানো উচিত আমি মনে করি। কারণ আপনি বিগত সরকারের একটি দীর্ঘদিনের একটি প্রশাসন এখনও রয়ে গেছে, যেটা হয়তো হঠাৎ করে সম্ভব না। তারপরে সুশাসন এবং সরকারের সহযোগিতায় সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আপনাকে স্থানীয় সরকার পর্যায়ে থেকে শুরু করে এবং রাষ্ট্রীয় এবং সচিবালয় পর্যন্ত আপনার এই পরিবর্তন আনা প্রয়োজন আমি মনে করি।
একটি চক্র চাচ্ছে সরকারের বিরুদ্ধে বেকায়দায় ফেলার জন্য। আপনার বিভিন্ন ঘটনার উদাহরণ দিতে পারি আমরা। এই ক্ষেত্রে সুশাসন যদি প্রতিষ্ঠিত করতে হয়, যে দুষ্ট লোক সমাজ থেকে, প্রশাসন থেকে দুষ্ট লোকগুলো অবশ্যই আপনাকে বিতাড়িত করতে হবে এবং তাদেরকে নতুন লোকজন তৈরি করতে হবে সরকারের। তো এটা অবশ্যই একটা সময় সাপেক্ষের ব্যাপার। তারপরে আমি মনে করি সরকারকে যে এটা সজাগ দৃষ্টি রাখতে হবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, এবং নাগরিক সমাজকে যে নিরাপদ দেওয়ার ক্ষেত্রে আরো কঠোর পদক্ষেপ নেওয়া। প্রশাসন তৎপর থাকতে হবে যে এই যে সুবিধাগুলো সঠিক লোকগুলো পাচ্ছে কিনা। এই যে বর্তমান সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে তার নির্বাচনী ইশতেহার পূরণে, আপনি এই যে 100 দিন হলো, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান সরকার 100 দিনের মধ্যে আমরা যা দেখেছি, মনে হচ্ছে যে আমরা ভালোই দেখেছি, রৌদ্রোজ্জ্বল দিন দেখছি আগামী দিনের জন্য। বাংলাদেশের মানুষের জন্য এই বর্তমান সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, আমরা 100 দিনের মধ্যে তার যতটুকু বাস্তবায়ন দেখেছি, একটি রৌদ্রোজ্জ্বল সোনালী সকাল দেখেছি। আমার মনে হয় যে আগামী দিন তারা যে ইশতেহার দিয়েছে, সেই পুরো ইশতেহার যদি বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশকে নতুন করে গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটি অবশ্যই একদিন বাস্তবায়ন হবে। ধন্যবাদ। একই প্রশ্ন আপনার কাছে, আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বর্তমানে সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেটা সেই লক্ষ্য পূরণে সরকার কতটা তৎপর রয়েছে এবং এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি আশা করব যে সামনে আরও কঠোর দিন আসছে এবং আপনার বিভিন্ন রাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে, এগুলো মোকাবেলা করা আপনার সরকারের স্বপ্ন বাস্তবায়নে আরও এগিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলেছি যে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রশাসন হচ্ছে সরকারের সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক দলটাকে ঢেলে সাজাতে হবে, তাদের দিকে নজর দিতে হবে যাতে তারা অন্যদিকে ডাইভার্ট না হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, এই ধরনের কোনো কাজ থেকে বিরত থাকে। সরকারের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মী বাহিনীকে গড়ে তুলতে হবে। আমি মনে করি সরকার 5 বছর হয়তো সাফল্যের সাথে তাদের দেশ পরিচালনা করতে পারবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের দুজন আলোচক বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং সেই ইশতেহার পূরণে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, সেগুলোতে তাদের কথায় আমরা দেখছি তারা মনে করছেন যে এবং আশাবাদ রাখছেন সরকার তার এই কর্মসূচিগুলো যেভাবে শুরু করেছে, এর ধারাবাহিকতা বজায় রাখলে আগামী 5 বছরে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। বিশেষ করে করোনা মহামারীর পরে অর্থনৈতিক যে দুরবস্থা কাটিয়ে ওঠার যে চেষ্টা, এবং পরবর্তীতে আমরা দেখছি যে ফ্যাসিস্ট সরকারের যে অর্থনৈতিক লুণ্ঠন, এই অবস্থায় নতুন সরকার ক্ষমতায় এসছে। তার মধ্যে আবার আমরা দেখেছি বৈশ্বিক এই যে ইউক্রেন সংকট এবং হরমুজ প্রণালী নিয়ে এই যে জ্বালানি তেলের বৃদ্ধি, তার প্রেক্ষিতে সরকারের পরিচালনায় যে চাপ তৈরি হয়েছে, এগুলো সত্ত্বেও সরকার তার নির্বাচনী ইশতেহার পূরণে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা রাখি সরকার এই ধারাবাহিকতা বজায় রাখলে সামনে আমরা সুন্দর আগামী বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারবো। এই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।